অবাক হলো অয়ন, হাত পা কাঁপছে, অনবরত ঠকিলে বলল, মানে তুই কি বলতে চাইছিস? ক্লিয়ারলি বল। মানে তুই জেবাকে বিয়ে করবি আর আমি ছবিকে নিয়ে চলে যাব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো অয়ন, চোখ বন্ধ করে নিল কিছু সময়, মুখে ভয়ার তোর ছাপ, দম ফেলে বলল, আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমি বিয়ে করব কি করব না সেটা আমি দেখে নেব। তুই কি চাচ্ছিস? এখন বিয়ে ভেঙে দিলে ছবিকে কতটা অপমানিত হতে হবে সেটা একবার ভেবে দেখেছিস? অয়ন রেলিং এর ওপর থেকে নিচে নেমে দাঁড়ালো। কেমন অস্থির অনুভব হচ্ছে। সে তো ছবিকে স্ত্রী হিসেবে মানে না, কখনো ভালোবাসতেও পারবে না হয়তো। তাহলে ছবি অন্য কাউকে ভালোবাসে, এটা শোনার পর এমন অস্থির লাগছে কেন? অয়ন চোখে মুখে বিষাদে ঘন কালো মেঘ জমেছে। মিহির ঘাড় ঘুরিয়ে ঠোঁট চিপে হাসছে। অয়ন ফুস করে নিঃশ্বাস ছেড়ে পড়ল। ঠিক আছে, যা ভালো মনে করিস সেটাই কর। আমি আসছি এখন। অয়ন কয়েক পা এগুতেই মিহির পিছু ডাকলো। হুম, বল। তুই এসব জেবা পাবেল প্রেম কাউকেই বলবি না। আমি চাই না আমার বোনকে নিয়ে কেউ নেগেটিভ চিন্তা করুক। ঠিক আছে। সদ্য গোসল ছেড়ে মাথায় তোয়ালে পেঁচে ওয়াশরুম থেকে বের হলো ছবি। পরনে সারার এনে দেওয়া দামি থ্রি পিস। তৎক্ষণাৎ রুমে আগমন সাইমার, বিদ্রুপ সুরে আওড়ালো, বাহ, ভালোই তো টোপ ফেলেছিলি। একদম পুকুরের মতো বড় মাছটাই বড়শিতে তুলেছিস। রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়ি, রাজপুত্রের মতো জামাই, সবই এক টোপে তুলে ফেলেছিস দেখি। তাকালো ছবি, মুখে হাসির রেখা টেনে তাড়াহুড়ো করে বলল, আপু ভেতরে এসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? সাইমা রুমে ঢুকতে ছবি হাতের ইশারায় সোফা দেখিয়ে বলল। বসো এখানটায়। সাইমা কানে নিল না ছবির কথা। রুমের এদিক ওদিক তাকিয়ে নিল কয়েকবার, ফের ছবির দিকে তাকিয়ে কড়া কঞ্চে বলল, আমি তোর সাথে খোশ গল্প করতে আসি নাই। নিজেকে রাজরানী ভাবা শুরু করছিস নাকি? আমি এসেছি বাড়িটা ভালো করে ঘুরে দেখতে। তা দেখে বুঝলাম ভালোই শ্বশুর বাড়ি বাগিয়েছিস। তবে অয়ন কি আদৌ তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? ওর মতো স্মার্ট সুদর্শন ছেলের পাশে তোর মতো খ্যাত মেয়ে, ভাবতেই আমার হাসি পাচ্ছে। ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, উত্তর দেওয়ার ভাষা নেই। সাইমা প্রতিনিয়ত ওকে অপমান করে মজা পায়। মনের মধ্যে তোলপাড়, সত্যিই তো আয়নের মতো স্মার্ট ছেলে কি কখনো তাকে বউ হিসেবে মেনে নিবে? সাইমা খানিক হেসে বলল, শোন, আমি জানি আমাদের এখানে কেন রাখা হয়েছে। তোর আর অয়নের বিয়েটা এবাড়ির সবাই মেনে নিয়ে বড় করে অনুষ্ঠান করবে। তবে তুই মনে হয় সত্যিটা এখনো জানিস না। মাথা তুলে তাকালো ছবি, কাপা স্বরে বলল। কোন সত্যি? সাইমা উচ্চ স্বরে হেসে হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে সোফায় গিয়ে আরাম করে বসলো। বিছানার পাশে রাখা পানির বোতল থেকে এক ঢোক পানি পান করে শয়তানি হাসি দিয়ে বলল, অয়ন অন্য একজন মেয়েকে ভালোবাসে। বিয়ের দিন তোকে সরিয়ে সেই মেয়েকে বিয়ে করবে, এই জন্য এমন বিয়ের নাটক করছে। সাইমার কথাগুলো যেন তীরের ফলার মতো বিদ্য ছবির মনে। হয়তো তাকে কখনো স্ত্রী হিসাবে মেনে নেয় নাই, আর সে তো জেবাকে এখনো ভালোবাসে। তাহলে সাইমার বলা কথাগুলোই কি সঠিক? চোখ ভেঙে যেন অশ্রু গড়িয়ে পড়ার উপক্রম। হাত পা কাঁপছে, কথা বলার ভাষাটুকু যেন হারিয়ে ফেলেছে। কান্না চেপে রাখায় হিচকে উঠেছে, চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টায় করছে সে। ছবির অবস্থা দেখে মুখে ওড়না গুজে ঠোঁট চিপে হাসছে সাইমা। সোফা ছেড়ে ছবির পাশাপাশি এসে দাঁড়িয়ে মৃদু কঞ্চে বলল, কি আর করার, সত্যটা তো মেনেই নিতে হবে, তাই না? কষ্ট পাস না। ছবি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সাইমার হাতের ওড়না ঘুরাতে ঘুরাতে বাইরে বেরিয়ে গেল। কোমরের স্কার্টের ভাঁজে কোচা বাটন ফোনটা বের করে তাকালো এদিকে ওদিকে। ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হলো। সাইমা ব্যস্ত কঞ্চে আওড়ালো, ও হ্যালো ভাইয়া। হুম, বল। কাজ কত দূর তোর? কাজ হয়ে গেছে মনে হয়। পাশ থেকে মিহির উত্তেজিত কঞ্চে বলা। সত্যি? সাইমা এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলা, পাক্কা। সাইমা কোনো কাজ হাতে নিয়ে সেটা সম্পূর্ণ করে নাই, এটা কখনো হয়েছে? আমি জানি তো তুই পারবি কাজটা করতে। তুই তো আমার লক্ষ্মী বোন। তোর জন্য এতগুলো ভালোবাসা। হুম, তোমার শুকনো ভালোবাসা আমার লাগবে না। তুমি কিন্তু কথা দিয়েছিলে তোমার কথা অনুযায়ী কাজ করলে অয়নকে আমার করে দেওয়ার ব্যবস্থা করবে। মিহির কাউকে কোনো কথা দিলে সেটা রাখতে জানে। তুই নিশ্চিন্তে থাক, অয়ন তোরই হবে। ওকে ভাইয়া, রাখছি। কেউ চলে আসতে পারে, আমি পরে তোমার সাথে আবার কথা বলবো। হুম, ওদিকের সকল আপডেট আমাকে দিবি।
বাই বাই করে আমাকে জানাবি সব। ঠিক আছে ভাইয়া, রাখছি এখন। কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, রাখ। ফোনটা কেটে দিল সাইমা। এদিকে ওইদিকে চোখ বুলিয়ে নিয়ে ওড়না ঘোরাতে ঘোরাতে হেলি তুলে ছুটছে গেল গেস্ট রুমের দিকে। বিকেলে সূর্যের আলো পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে মিষ্টি রোদ উঁকি দিচ্ছে। গরমের তেজ কিছুটা কমেছে। সারা রমনা পার্কের বেঞ্চে বসে বিরক্তিকর দৃষ্টিতে এইদিক ওদিক তাকাচ্ছে। 8 ঘন্টা যাবৎ এখানটায় বসে রয়েছে ঠায়। যার অপেক্ষায় বসে আছে তার চরণটুকুও যেন চোখে পড়ছে না। কয়েকজন কপতি হাত ধরে হেঁটে চলেছে। কেউ প্রিয়জনের কাঁধে মাথা রেখে প্রেমালাপ করছে। তাদের দিকে চোখ পড়তে সারার ঠোঁটে হাসি ফুটল। তবে গায়ের জামাটা যেন ভীষণ অস্বস্তি ফেলছে তাকে। ওয়েস্টার্ন পোশাকে বেশি কমফোর্টেবল সে। আজ হঠাৎ কিভাবে যেন গর্জিয়াস 3 পিস পরে এসেছে। গরমটা তার একটু বেশ লাগছে। ঘড়িতে চোখ বুলিয়ে নিতেই চোখ মুখ আরো বিরক্তির ছাপ ফুটে উঠলো। টানা 45 মিনিট সে এখানে বসে আছে। ফিরফির করে গালি দিয়ে বলল, শয়তান লোক কোথাকার, ম্যানারলেস একটা মানুষকে এভাবে বসিয়ে রাখতে খারাপ লাগে না? আসতে পারবে না বলে দিলেই তো হয়। এত সময় বসিয়ে রাখার মানে কি? বিরক্তির চরম পর্যায়ে গিয়ে হাতের ব্যাগ তুলে নিয়ে উঠে দাঁড়াতে কাঙ্ক্ষিত মানুষের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। তো অধৈর্য হলে কি চলে ম্যাডাম? আপনি যার জন্য ওয়েট করছেন তার হাতে অনেক কাজ থাকে, সেগুলো শেষ না করে তো আসা যায় না। সারার হাতের ব্যাগটা খামচে ধরে বলল, তাহলে ঠিক টাইম বলে দিলেই হয় আমাকে। এভাবে অপেক্ষা করানোর মানে কি? আচ্ছা সরি বাবা, বসুন। একটু জরুরি কথা ছিল, এই জন্য ডেকেছিলাম। বলুন। সারা বেঞ্চে বসেছে। আবির্ভাব সারার পাশাপাশি বসলো। এক নজর সারার দিকে তাকাতেই চোখ থমকে গেল। সারাকে এ যাবৎ যতবার দেখেছে সবসময় ওয়েস্টার্ন পোশাকে দেখেছে। আজ বাঙালি পোশাকে মারাত্মক সুন্দর লাগছে তাকে। চোখ ফেরানো যেন দায়। সারা আবির্ভাবের চাহনি বুঝে গলা খাকারি দিল। আবির্ভাব এবার সম্বিত ফিরে পেয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে নিল। সারার তীক্ষ্ণ চাহনি কপাল কুচকে বলল, বলেন কি বলবেন। অন্যমনস্ক আবির্ভাব চট করে বলল, কিছু না। তাহলে আমাকে এখানে ডেকেছেন কেন? একটু আগেই তো বললেন জরুরি কথা আছে, তাহলে এখন আবার উল্টো কথা কেন বলছেন? কেন এমনি ডাকতে পারি না? হাজার হোক মামুর মেয়ে বলে কথা। আর আপনি তো আমার একমাত্র মামুর মেয়ে। আপনাকে 2টা সুখ দুঃখের কথা বলবো না তাহলে কাকে বলবো বলুন তো? সারা চোখ মুখ শক্ত করে প্রিয় কুচকে তাকালো আবির্ভাবের দিকে। নির্লিপ্ত স্বরে বলল, আপনি ভাইয়া, রেহান ভাইয়ার সবার সাথে তুই তুমি বলে সম্বোধন করেন, আমাকে আপনি বলেন, ব্যাপারটা কেমন দেখায় না? বাকিরা আমাকে তুমি বলে সম্বোধন করে, ওরা আমাকে আপন ভাবে। আমি আবার দেনা রাখি না, যে যেটা দেয় আমিও তাকে সেটা ব্যাক করি, একদম ব্যাক টু ব্যাক। পাশে থাকলে পাশে পাবেন। আপনি আমাকে একটু আপন ভেবে দেখুন, আমিও আপনাকে আপন ভাববো। ওকে, আপনার সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই। কি বলার জন্য ডেকেছেন বলুন, আমি শুনে চলে যাই। আসলে বলতে চাচ্ছিলাম কি। আবির্ভাব আবার থেমে গেল। বলুন। আসলে দেখুন, একদম নাটক করবেন না, আমার রাগ হচ্ছে কিন্তু। আচ্ছা বলি তাহলে। আসলে আমার তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে। ভাবছি বিয়েটা এবার সেরে ফেলবো। করুন। সেটা আমাকে বলছেন কেন? আমি কি আপনার গার্জিয়ান নাকি যে আপনাকে আমি বিয়ে দিয়ে দিব? না তা না, তবে আপনি তো একটা মেয়ে পছন্দ করে দিতেই পারেন না, তাই না? আমার বয়ে গেছে আপনার জন্য মেয়ে পছন্দ করতে। আমার অত সময় নেই আপনার জন্য মেয়ে খুঁজে বেড়াবো আমি। আমি কখন বললাম আপনাকে মেয়ে খুঁজে দিতে? এক্ষুনি তো বললেন। বলেছি মেয়ে পছন্দ করে দিতে। সে তো একই হলো। মেয়ে না খুঁজে পছন্দ করে দিব কিভাবে? আমার মেয়ে পছন্দ করা আছে, শুধু আপনি একবার দেখে বলবেন মেয়েটাকে পছন্দ হয় কিনা। সারা চমকে তাকালো আবির্ভাবের দিকে। ছোট কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কাপা কাপা স্বরে বলল, কোন মেয়ে? আছে। জানেন আমার পছন্দের মেয়েটা না একদম প্রিন্সেসের মতো সুন্দরী। সে হাসলে যেন মুক্ত ঝরে। তার কথা বলার ধরন দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। তার পাশাপাশি থাকলে আমার হৃৎপিণ্ডের চলাচলের গতি বেড়ে যায়। আমি তাকে দেখে বারবার কোটিবার নিজেকে হারাই। আবির্ভাবের চাউনি সারার দিকে, কণ্ঠস্বর নিঃসাতক। সারার চোখ ছলছল করছে। উল্টো দিকে তাকিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। তাকালো আবির্ভাব, ব্যস্ত কঞ্চি বলল, কতটা বলেই হাঁটা শুরু করলো সারা।
কি হলো, উঠলেন কেন? বসুন না। আমি আপনার প্রেম কাহিনী শুনতে ইচ্ছুক নই। ফার্দার এসব কথা আমাকে কখনো আর বলতে আসবেন না। আবির্ভাব এক মুহূর্ত দেরি না করে সারার পিছু পিছু হাঁটা শুরু করলো। আবির্ভাবের ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর চোখ চিপে হেসে বলল, কি হলো মামুন মেয়ে, আমার বিয়ের ঘটক না হয়ে আপনি এভাবে চলে যেতে পারেন না। আবির্ভাবের কথাগুলো যেন সারা সর্বশরীরে আগুন ধরিয়ে দিতে সক্ষম। রাগে হিসিয়ে পড়ল, নিজের বিয়ের ঘটক নিজে হন, আমার পিছু নেবেন না একদম। ভাইয়া, এই লোন এইখানে বেলি ফুলের গাছরা, গোলাপ, সব ধরনের ফুল আছে। আপারে কয়েকটা ফুল কিনে দেন, আপার রাগ দেখবেন কমে যাবে। পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে এক নাগারে কথাগুলো বলল 10 বছরের একজন মেয়ে ফুল বিক্রেতা। আবির্ভাব মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আবির্ভাবের কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলল, আপা কি খুব রেগে আছে ভাইয়া? আবির্ভাব খাড় নেড়ে বলল, ভাইয়া কি নতুন প্রেম করছেন? মেয়েটার কথায় আবির্ভাবের কাছে উঠে গেল। সারার পায়ের গতি থামিয়ে মেয়েটার দিকে সরু চোখে তাকিয়ে আছে। আবির্ভাবের কোনো রকম কাশি থামিয়ে বলল, তোমার এটা কেন মনে হচ্ছে? আসলে সকল প্রেমিকদের দেখি প্রেমিকারা রাগ করলে কত কিছু করে রাগ ভাঙায়, আর আপনি তো নাকানি চুবানি খাচ্ছেন, এজন্য বললাম। আবির্ভাব মেয়েটার কথায় বেশ অপমান বোধ করলো। চোখ মুখ শক্ত করে নিমিষেই নিল। সারার ঠোঁট টিপে হাসছে। আবির্ভাব সারার দিকে তাকাতে সারার মুখে ফেংসি দিয়ে আবার মুখটা রাগি রাগি ভাব আনল। আবির্ভাবের সরল চাহনি মেয়েটার দিকে গোমরা মুখে বলল, এইটুকু বয়সে খুব জেনে গেছো দেখছি। জানতে হয় ভাইয়া, পার্কে ফুল বিক্রি করে পেটের ভাত জোগাড় করি, এসব দেখে দেখে বড় হচ্ছি। আবির্ভাব আরেকটু কাছাকাছি এসে বলল, আপনি কি চান আপার রাগ ভাঙাতে? আমি কি আপনাকে কিছু টিপস দিব? ভ্রুযুগল গোটাল আবির্ভাব করা কঞ্চি বলল, না, আমার বুদ্ধির অভাব নাকি যে তোমার থেকে ধার নিতে হবে? ঠিক আছে, তাহলে আমি চললাম। আপনি নিজের বুদ্ধি খাটিয়ে দেখুন পারেন কিনা। আচ্ছা দাঁড়াও। আবির্ভাব শুক্র কিছুটা ফিসফিসিয়ে বলল, আর ইউ শিওর ফুল দিয়ে রাগ ভাঙানো যায়? মেয়েটা দাঁত কেলিয়ে বলল, হ ভাইয়া যাই। হ ভাইয়া যায়, বিশ্বাস না হলে নিয়েই দেখুন না। আচ্ছা দাও। কয়টা দিমু স্যার? সবগুলো দাও। অবাক দৃষ্টিতে তাকালো মেয়েটা। আচ্ছা বড় বড় করে বলল, সত্যি স্যার, সব লইবেন? দাও। এগুলোর দাম কত? 470 টাকা ভাইয়া। আবির্ভাব ওয়ালেট থেকে 1000 টাকার 2টা নোট বের করে মেয়েটার সামনে তুলল। ভাইয়া খুচরা নেই তো, খুচরা টাকা দিন। আমার কাছেও নেই, তুমি পুরো টাকাটা রেখে দাও। মেয়েটার মুখে হাসির ঝালক দাঁত কাবাটি বের করে বলল, আচ্ছা ভাইয়া। সারার পিছু আবার ছুটলো আবির্ভাব। প্রায় দৌড়ে সারার সামনে গিয়ে দাঁড়ালো। সারা ডান হাত টেনে নিজের দখলে নিল। আচমকা হাত ধরায় ভরকালো সারা দাঁতের দাঁত চেপে বলল, পাবলিক প্লেসে এমন হাত ধরছেন কেন? আবির্ভাব সারার কথা কানে না নিয়ে বেলি ফুলের গাজরাটা বেঁধে দিল হাতে। কিছু সময় হাতের দিকে তাকিয়ে থেকে বলল, মাশাআল্লাহ। সারার মনে অজানা ভালো লাগা দোলা দিচ্ছে। আবির্ভাব সব কিছুতে জল ঢেলে বলল, আমার পছন্দের মানুষটার হাত একদম আপনার হাতের মতো, ওর হাতে পরালে এতটাই সুন্দর লাগবে। সারা রাগ এবার সপ্তম আকাশে উঠে গেল। মুহূর্তে এই গাজরা টেনে ছিঁড়ে নিচে ফেলে দিল। আবির্ভাব ঠোঁট চিপে হাসছে। সারা রাগ যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। এত রাগ করছেন কেন মামুর মেয়ে? আপনি বারবার আপনার প্রেমিকার কথা বলে কি বোঝাতে চাচ্ছেন বলুন তো? আর প্রেমিকা যখন আছে তাহলে আমাকে এখানে ডেকে এনেছেন কেন? বলছেন আপনি আমার একমাত্র মামুর মেয়ে, আপনার সাথে প্রেমিকার তুলনা হয় নাকি? প্রেমিকা আছে জন্য মামাতো বোনের সাথে একটু পার্কে আসতে পারবো না নাকি? না, পারবেন না। সরুন আমার সামনে থেকে, আমাকে যেতে দিন। আচ্ছা যাবেন, একটু ওই দিকটাই বসি, চলুন না। সারা রাগ দেখিয়ে বলল, পারবো না, প্রেমিকাকে ডেকে এনে বসে থাকুন। আমি প্লিজ চলুন না। আবির্ভাবের আকুল অনুরোধ নিঃস্বার্থ কণ্ঠস্বরে দমে গেল সারা। আবির্ভাবের সঙ্গ দিয়ে হাঁটা শুরু করলো। ভেতরে ভেতরে বুকটা ফেটে যাচ্ছে তার। আবির্ভাবের পছন্দের মানুষ আছে, এটা শোনার পর তার পৃথিবীটা ওলট পালট হয়ে গিয়েছে। পার্কে কেউ বাদাম বিক্রি করছে, কেউ কুলফি বিক্রি করছে, তো কেউ আবার ঝালমুড়ি বিক্রি করছে। সারা ঝালমুড়িওয়ালার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ঝালমুড়ি খাবো। না, গতদিন একটু ঝালকে কি অবস্থা হয়েছিল মনে আছে? ওসব না, চলুন রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি।
সারা বায়না ধরে বলল। আমি ঝালমুড়ি খাবো না। আবির্ভাব কিছুতে রাজি নয় ঝালমুড়ি খেতে দিতে। সারাও ছাড়ার পাত্রী নয়, জেদ করে নিজে গিয়ে ঝালমুড়িওয়ালার কাছ থেকে বেশি করে ঝাল দিয়ে মুড়ি মেখে এনেছে। আবির্ভাব বারবার বারণ করেছে ঝালমুড়ি খেতে। সারা আবির্ভাবের কথা কানে না নিয়ে কাগজের তৈরি চামচ দিয়ে একটু মুড়ি তুলে মুখে দিল। কোন রকম মুখে দিতেই মুখ চেপে ধরল। নাগা মরিচের তীব্র ঝাল যেন সারা ঠোঁট ঝলসে দিচ্ছে। সারা আরেক চামচ মুখে তুলে নিতে আবির্ভাব হাত চেপে ধরল। শঙ্কিত গলায় বলল, কি করছেন? অসুস্থ হয়ে পড়বেন, ফেলে দিন বলছি। ফেলবো না, আমি পুরোটাই খাবো। শঙ্কিত গলায় বলল। সারা আবির্ভাবের হাত সরিয়ে মুড়ি মুখে পুরে নিল। এবার যেন আর সহ্য হচ্ছে না, জোরে সোরে শ্বাস নিচ্ছে, কেমন অবশ হয়ে আসছে শরীর, চোখ দিয়ে পানি ঝরছে। আবির্ভাব ব্যস্ত হয়ে সারাকে চেপে ধরল। সারার কথা বলার মতো অবস্থায় নেই, ঠোঁট ঝালে লাল হয়ে গেছে। আশেপাশে কোনো দোকানও চোখে পড়ছে না, এখন পানি কোথায় পাবে? আবির্ভাব নজরে পড়লো সারার রক্তিম উষ্ঠ জোড়ায়। মাথা ঝুঁকালো খানিক, মোটেই আজ নিজেকে হারায় নাই। হুঁশে থাকা অবস্থাতেই গ্রীবাকে আঁকড়ে ধরলো হাতের মোছায়। কম্পিত উষ্ঠজোড়া দখল করে নিল নিমিষে। সারা চোখ পিটপিট করছে, মোটেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। সারা ঝালটুকু শুষে নেওয়ার প্রচেষ্টায় আবির্ভাবের। দিন দুনিয়া ভুলে গিয়েছে দুজনে। সারার চোখ আবির্ভাবের পানে, আর আবির্ভাব ব্যস্ত নিজের কাজে। বেশ কিছু সময় পর হুঁশে আসতে সারাকে ছেড়ে ছিটকে দূরে দাঁড়ালো আবির্ভাব। সারা নির্বাক, চাহনি, হাঁপাচ্ছে অনবরত। আহসান পরিবারের নিয়ম অনুযায়ী খাবার টেবিলে বাড়ির ছেলেরা আগে খাবার খেতে বসবে, তারপর মেয়েরা। এই নিয়ম শুধু সারার জন্য বরাদ্দ নয়, সারা যখন খুশি খেতে বসতে পারবে ডাইনিং টেবিলে। রাতের খাবার সাজানো হয়েছে, বাড়ির ছেলেরা একে একে সবাই বসেছে খাবার খেতে। সাদেক আহসান নিজে গিয়ে হায়দার মিয়া এবং শামিমার বরকে ডেকে এনেছে। তাদের সাথে খাবার খেতে অয়ন শার্টের হাতে ফোল্ড করে নিচের দিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে হুড়মুড়িয়ে পাশের চেয়ারে টেনে বসলো সাইমা। ছবি ঠোক গিলে সবার দিকে তাকাচ্ছে। পাশের চেয়ারটায় রোজ সারা বসে, সারার চেয়ারটায় কারো বসার অনুমতি নেই। সাদেক আহসান রেগে গিয়ে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে না ফেলে। জামিলা বেগম মেয়ের দিকে চোখ রাঙিয়ে চোখের ইশারায় উঠে আসতে বলল। সাইমা মায়ের কথায় কানে না নিয়ে প্লেট নিজের দিকে নিয়ে এগিয়ে গিয়ে ক্যাবলা হেসে অয়নের দিকে তাকালো। অয়নের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে। শাহানারার দিকে তাকিয়ে বলল, সারা কোথায় মা? সারহা তো রুমে, কখন অরুণিমাকে পাঠিয়েছি ওকে ডেকে আনতে। দুজনের একজনকেও দেখছি না এখন। আচ্ছা, আমি দেখছি। অয়ন চেয়ার ছেড়ে উঠে যেতে নিলেই শাহানার হাত ধরে আটকে দেয়। আবার খেয়ে নে, দুপুরেও তো কিছু খাস নাই। শাহানারা অয়নকে বসিয়ে দিয়ে উপরে ওঠার জন্য পা বাড়ালো, থামলো আবার সেখানে। মৃদু কঞ্চে বলল, ওই তো সারাহ আসছে। মায়ের কথা কানে যেতে অয়ন সিঁড়ির দিকে তাকালো। অরুণিমার সাথে কিছু আলোচনা করে হাসতে হাসতে নিচে নামছে সারা। সাইমা চোখ উঁচে তাকালো, গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আরে বাস, এটা তো দেখি হিন্দি ফিল্মের নায়িকাদের মতো দেখতে, কি স্মার্ট। সারা নিচে নামতে আসতে অয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, তুই এখানে বস, আমি পরে খেয়ে এনেছি। অয়নের পাশের চেয়ারটায় সাইমাকে দেখে ভ্রু গুটিয়ে তাকালো সারা। মৃদু কঞ্চে বলল, না, আমি এখন খাবো না, আমার খিদে নেই। এটা বলার জন্য নিচে এসেছি, রাতে কিছু খেতে পারবো না। শাহানার ব্যস্ত হয়ে বলল, সে কি রে, দুপুরেও তো কিছু খেলি না, পেট ভরলো কিভাবে? ঠান্ডায় গলা বসে গেছে রাইয়ানের, নাক দিয়ে অনবরত পানি ঝরছে। শান্তা বেগম রাইয়ানের জন্য গরম গরম স্যুপ বানিয়ে দিয়েছে। রাইয়ান এক চামচ স্যুপ মুখে দিয়ে টিস্যু দিয়ে নাক মুছছে আর চোখে তাকালো সারার দিকে ছোট চিপে হেসে বলল, ভালোবাসা খেয়েছে বড় আম্মু, আগামী 1 মাস কিছু না খেলেও চলবে। খাওয়া ছেড়ে তাকালো সবাই রাইয়ানের দিকে। নিমিষেই চোখ মুখ শক্ত হয়ে উঠলো সারা, চিবিয়ে চিবিয়ে বলল, রাহুর বাচ্চা একদম বাজে কথা বললে গলা টিপে দিব তো কিন্তু। গলা না টিপে পা টিপতে পারিস। দুপুরে রামনা পার্কে ফটো সেশন করতে গিয়ে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে। তারা এবার দমে গেল তুতলিয়ে বলল, তো তুই রমনা পার্কে কখন গিয়েছিস? গিয়েছিলাম ঝাল চুষে নেওয়ার। দৃশ্যটা যখন হচ্ছিল তখন আমি উপস্থিত ছিলাম ওখানে। সারার চোখ বড় বড় করে তাকালো, দাঁত কেড়ে হেসে বলল, তোর সাথে আমার কথা আছে, খাবার খেয়ে এই দিকে একটু আয়। সাদেক আহসান মৃদু স্বরে বলল, তোমাকে এই জন্য অফিসের কাজে পাওয়া যায় না, কাজ ফেলে পার্কে পার্কে ঘুরে বেড়াও তুমি। রাইয়ান মুখ গোমরা করে বলল, রোজ যাই কোথায়, আজকে গিয়েছিলাম শুধু।
না গেলে কি এমন সুন্দর নায়ক নায়িকার শুটিং দেখতে পারতাম? শান্তা আহসান উত্তেজিত কঞ্চে বলল। কার শুটিং হচ্ছিল রে? হচ্ছিল নতুন নায়ক নায়িকাও, তুমি চিনবে না, তবে অভিনয় একদম জীবন্ত। রিলিজ করলে দর্শক সারা ফেলবে খুবই। সারা দাঁত কিরমির করে বলল। তোর খাওয়া কখন শেষ হবে? আয় না ওই দিকটা একটু ভাই। রাইয়ান মুচকি এসে বলল। ঠিক আছে। খাবার খেয়ে সবে মাত্র নিজের রুমের দিকে যাচ্ছিল রাইয়ান, সারা দরজার পাশ থেকে হাত ধরে হ্যাচকা টেনে রুমের ভিতরে নিয়ে গেল। হাতে ব্যথা পেয়ে রাইয়ান মৃদু আর্তনাদ করে বলল। কে রে? আমি। তুই আমার হাত ধরে এভাবে ভিতরে নিয়ে আসলি কেন? আমার মতো বাচ্চা ছেলের সাথে এমন অত্যাচার করতে তোর বিবেকে বাঁধলো না? তুই চুপ করবি? আগে বল পার্কে কি দেখেছিস? সেটা তোকে বলতে যাব কেন? তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি কি একবারও বলেছি কালো 3 পিস পরে সারা আমাদের বড় ভাইয়ের সাথে প্রেম করতে পার্কে গিয়েছিল? একদম বাজে কথা বলবি না। আমার কি খেয়ে কাজ নাই নাকি যে ওই অসভ্য লোকের সাথে প্রেম করতে যাব? সেটাই তো, অসভ্য লোকটার ঠোঁট। চুপ। আচ্ছা চুপ করলাম, যাই বড় আব্বুকে ছবিগুলো দেখিয়ে আসি। কিসের ছবি? রাইয়ান পকেট থেকে ফোন বের করে সারার সামনে দিল। চক্ষুতে বড় বড় হলো সারা। ঢোক গিলে ভয়ার্ত কঞ্চে বলল। না, তুই এই পিকগুলো কাউকে দেখাবি না, আমাকে দে বলছি। কখনো না, এগুলো তোকে দিব না, সময় হলে জায়গা মতো দিব। না, তুই কাউকে দিবি না। আচ্ছা ঠিক আছে, দিব না, তবে আমার একটা শর্ত আছে। যদি শর্তটা পূরণ করতে পারিস তাহলে ভেবে দেখব। কি শর্ত? আমি যা চাইবো তাই দিতে হবে, কথা দে আগে। দিব, বল কি চাই। এখন না, নিব যখন বড় কিছুই নিব, একটু ভেবে নিই। ঠিক আছে। রাইয়ান বাইরে বের হতেই পা টিপে টিপে সারার রুমে ঢুকলো সাইমা। মৃদু পায়ে সারার পাশে এসে দাঁড়ালো। ক্যাবলা হেসে প্রশ্ন ছুড়ল। আপনি কি অয়ন ভাইয়ার বোন? তারা ছোট্ট করে উত্তর দিল। তুমি কে? আমি ছবির মেজ বোন। ও আচ্ছা, খাবার টেবিলে দেখলাম তোমাকে। আমি বাসায় ছিলাম না তো, তোমরা এসেছো, পরিচয় হওয়া হয়নি, এই জন্য চিনতে পারি নাই। আমি কি আপনাকে আবু ডাকতে পারি? অবশ্যই, কেন পারবে না? বয়সে তো আমার থেকে ছোটই মনে হচ্ছে। মনে মনে প্রশান্তির শ্বাস নিল সাইমা। বিড়বিড় করে আওড়ালো। একে যেভাবেই হোক পটাতে হবে। সারার সূক্ষ্ম দৃষ্টি সাইমার পানে। বিছানায় বসে তাকিয়ে থেকে তপ্ত নিঃশ্বাসে প্রশ্ন ছড়ল। কি বিড়বিড় করছো বলো তো? কই কিছু না, বলছিলাম কি আপনি কি অয়ন ভাইয়ার মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আপু? সারা বিছানা থেকে উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল। না, আমি লন্ডন থেকে পড়াশোনা করে দেশে এসেছি। সাইমা চোখ কপালে ওঠার উপক্রম। ঠুক গিলে বলল। আপনি তো তাহলে অনেকদিন লন্ডনে ছিলেন, তাই না আপু? 4 বছর ছিলাম। কেন বলো তো? আসলে আপনাদের বাসার সবাই কত স্মার্ট, সবাই কত শিক্ষিত, শুধু ছবিকে আপনাদের সাথে যায় না। সারা ফ্রিকুচকে তাকালো সাইমার দিকে। চট করে প্রশ্ন ছড়ল। আমাদের সাথে যায় না মানে? আসলে ও তো পড়াশোনা তেমন জানে না, স্মার্টনেসের শও ওর মধ্যে নেই, ঠিক মতো সবার সাথে কথাও বলতে পারে না, তাহলে আপনাদের সাথে মানানো কিভাবে? আমাদের সাথে মানাতে হলে স্মার্ট, শিক্ষিত হতে হবে। এটা তোমাকে কে বললো? ছবির 1000 গুণ আছে, যে গুণের কাছে আমরা কিছুই না। আর ছবির বয়স অনুযায়ী পড়াশোনা ঠিকই আছে। ওকে আমরা আবার কলেজে ভর্তি করিয়ে দিব, ও এখানে থেকে পড়াশোনা চালিয়ে যাবে। সাইমন মুখ কালো, মেঘ জমলো নিমিষে। ভেবেছিল এত স্মার্ট মেয়ে অবশ্য ছবিকে পছন্দ করবে না, ওর সাথে মিল রেখে এখন থেকে ছবিকে তাড়ানোর ফন্দি করে ফেলবে। তবে এই মেয়ে যে উল্টো সুর গাইবে সেটা হয়তো সে কল্পনাতেও ভাবে নাই। সাইমন দাঁত কিলিয়ে বলল। ওর যে গুণ আছে, অমন গুণের মেয়ে আমাদের গ্রামে অহরহ পড়ে আছে। আসলে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য গুণের সাথে সাথে কিছু স্পেশাল বুদ্ধিও লাগে, যেটা ছবির খুব ভালোভাবে আছে। মানে? অয়ন ভাইয়াকে কিভাবে ফাঁসিয়ে বিয়েটা করলো সেটা কি আপনারা জানেন? হোয়াট? ফাঁসিয়ে বিয়ে করেছে মানে কি বলতে চাচ্ছ তুমি? সাইমা এবার ভেতরে ভেতরে বেশ মজাই পেল। মনে মনে ভাবল, তার মানে এরা বিয়ের কাহিনী কিছু জানে না। নড়ে চড়ে বসা সারার মুখোমুখি হলো। সারা প্রশ্নের জবাবের আশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমা বিয়ের দিনের সকল ঘটনা একে একে সব খুলে বলল। আমিও সেটাই ভেবেছিলাম, অয়নের মতো ছেলে কি না বাবা মায়ের অনুমতি না নিয়ে হুট করে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে আসলো। আমার সেদিনই খটকা লাগছিল। দরজার পাশে দাঁড়িয়ে এক নাগারে কথাগুলো বলল শান্তা আহসান। সারা চমকে তাকালো শান্তার দিকে, শঙ্কিত গলায় বলল। মেজো মামুনি তুমি? আমি আসছিলাম তোকে শাড়িটা দেখাতে, বিয়ে উপলক্ষে কিনেছি। বিয়ের দিন শাড়িটা পরবো, এটা পরলে ঠিক
লাগবে কি না সেটাই দেখাতে এসেছিলাম, কিন্তু এসে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে না এই মেয়েকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেওয়া উচিত না। ছি ছি, শেষ পর্যন্ত কিনা আমাদের বাড়ির সহজ সরল ছেলেটাকে এইভাবে ঠকানো হলো। সাইমা ঠোঁট টিপে হেসে শান্তার দিকে এগিয়ে গিয়ে বলল, শুধু তাই নাকি, গ্রামে আরো কত ছেলের সাথে। কথাটা সম্পূর্ণ করার আগে সারা ধমকের সাইমার মুখ বন্ধ করে দিল। তুই ওকে ধমকাচ্ছিস কেন? সত্য কতদিন ধমকে চুপ করিয়ে রাখবি? মেজ মামুনির ছবি এ বাড়ির বউ, ওর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তুমি ওর কথা কানে নিও না। ও এতদিন এ বাড়িতে এসেছে, ওর ব্যবহার আচার আচরণে কোনো খারাপ কিছু দেখেছো কখনো? আর ভাইয়ার প্রতি আমার বিশ্বাস আছে। ভাইয়া এতটা বোকা না যে যাকে তাকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবে। শোন, তুই বিদেশে থেকেছিস, গ্রামের মেয়েরা কতটা ভয়ঙ্কর হয় সেটা হয়তো তোর ধারণার বাইরে। তুই ছবিকে ভালো বানানোর চেষ্টা করবি না। এই মেয়ে, বলো তো কি বলছিলে তুমি? সাইমা সারার দিকে আর চোখে তাকালো। সারা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমার সাথে পাত্তা না দিয়ে বলো, আমি আর কি বলবো, সবই তো শুনলেন। ওইভাবে কতজনকে যে ফাঁসিয়েছে তার হিসাব নেই। আমি ওর বড় বোন, আমি তো আর সব খুলে বলতে পারি না। নেহাতি আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের এভাবে ঠকানো হচ্ছে ব্যাপারটা আমার ভালো ঠেকলো না, তাই এইটুকু বললাম আর কি। শান্তা সরু চোখে তাকিয়ে বলল, সবার সামনে কথাগুলো বলতে পারবে তো? এখানে যে কথাগুলো বললে ওগুলো সবার সামনে বলতে হবে তোমাকে। সাইমা মৃদু কঞ্চে বলল, কেন পারবো না? আমি সত্যি কথা বলতে কোনো ভয় পাই না। ঠিক আছে, আমার সাথে এসো। সারা উত্তেজিত কঞ্চে বলল, না মেজ মামুনি, প্লিজ এমন করো না। আমি ভাইয়ার সাথে আগে কথা বলে নিই। আমার বিশ্বাস ভাইয়ার থেকে সব সত্য জানা যাবে। শান্তা আহসান রাগী কঞ্চে বলল, আমি সবাইকে ডাকবো ড্রয়িং রুমে, ওখানেই সত্যি মিথ্যা না হয় যাচাই হবে। ড্রয়িং রুমে এসে হাঁক ছেড়ে সবাইকে ডাকলো শান্তা আহসান। সারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে আসলো। অয়ন সবে মাত্র সোফায় ঘুমানোর জন্য গা এলিয়ে দিয়েছিল। শান্তা আহসানের কণ্ঠস্বর কানে যেতে ধরফড়ি উঠে বসলো, পা বাড়লো বাইরের দিকে। ছবিও আসলো পিছু পিছু। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শান্তা আহসান সাইমার হাত ধরে দাঁড়িয়ে আছে। রাইয়ান বিরক্ত হয়ে বলল, উফ মা, রাতে ঘুমানোর সময় এত চেঁচামেচি করছো কেন বলো তো? শান্তা আহসান চোখ পাকিয়ে বলল, এসেছিস যখন অপেক্ষা কর, সবটা জানতে পারবি। সাদেক আহসান গম্ভীর গলায় বলল, কি বলবে দ্রুত বলো, মেজো বউ, আমার কাজ আছে। শান্তা সাইমার দিকে তাকিয়ে বলল, আমি কিছু বলবো না, আজ ও সব বলবে। রেনা কেঁপে উঠল। হায়দার মিয়া তুতলিয়ে বললেন, ও কি বলবে? আমার মেয়ে একটু চঞ্চল, ও কি কোনো ভুল করে ফেলেছে? শামিমা দৌড়ে এসে সাইমার পাশে দাঁড়িয়ে শঙ্কিত গলায় বলল, কি করেছিস বলতো? বেশ বিরক্ত হলো এবার সাইমা। ক্ষিপ্ত স্বরে বলল, উফ আপু, আমি কি করব? আমাকে বলতে দাও তো, সরো এখান থেকে। শামিমা কিছুটা সরে এসে রেহানার পাশে দাঁড়ালো। ফিসফিসিয়ে বলল, ও কি বলার কথা বলছে ফুপু? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও এই বাড়িতে আসলোই একটা দিন, এর মধ্যে সবাইকে কি এমন বলবে? সালে আহসান ক্ষিপ্ত স্বরে বলল, যে যার মতো কথা বলা বন্ধ করে আসল কথাটা বলে ফেলে তো। সকালে আমাদের অফিস আছে, এখানে সারা রাত দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই। শান্তা চোখের ইশারায় সাইমাকে বলতে বলল। সারা কাঁপছে, কাঁপা কাঁপা স্বরে বলল, প্লিজ বাদ দাও না মামুনি। অয়নে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সবার দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা চালাচ্ছে। সাইমা এবার বলা শুরু করলো। একে একে বিয়ের দিনের সকল ঘটনা সবটা খুলে পড়ল। সবার চোখে মুখ কঠিন হয়ে গেল। আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ছবি ফুপিয়ে কাঁদছে। জামিলা বেগম সাইমার সামনে এগিয়ে গিয়ে সজোরে থাপ্পড় দিল। সাইমা অগ্নিদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, একদম আমার গায়ে হাত তুলবে না। তোমার সত্যিটা আর কতদিন লুকিয়ে রাখবে? আজ না হয় কাল ঠিকই সবাই জেনে যেত। বাহ বাহ, শেষমেশ একটা চরিত্রহীন মায়া এ বাড়ির বউ হইয়া গেল। আমি কিছু কমু না। বড় খোকা, তোরা এখন সিদ্ধান্ত নেওয়া শিখা গেছুস। আমার কথা দাম আছে নাকি তোর কাছে? বড় খোকা, মেজো খোকা, ছোট খোকা, তোরাই ভালো বুঝবি, দেখ কি করবি। রাহাত আহসান সাহেরা বেগমকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, শান্ত হও মা, এক মুখে শুনে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখানে ছবি অয়ন দুজনেই আসে, আগে ওদের মুখে শুনে নেই, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।
দেখুন, আপনারা বিচক্ষণ মানুষ। আমার বিশ্বাস আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আমার ছবি চরিত্রহীন না, ওকে ফাঁসানো হয়েছে। দয়া করে আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। ছবিকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে এক নাগারে কথাগুলো বলল রেহেনা। শামীমাও রেহেনার কথায় সায় দিয়ে বলল, আপনারা প্লিজ আমার বোনটাকে ভুল বুঝবেন না।